স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। দ্বিতীয় ধাপে 835 ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ আজ। ব্যালট পেপারে ভোট গ্রহণ সকাল 8টা থেকে শুরু হয়ে চলবে একটানা বিকেল 8টা পর্যন্ত। 20টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দিচ্ছে ভোটাররা। এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে 81 জন, সংরক্ষিত সদস্য পদে 73 জন এবং সাধারণ সদস্য পদে 203 জন নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3310 জন, সংরক্ষিত নারী সদস্য পদে 9161 জন এবং সাধারণ সদস্য পদে লড়ছেন 28747 জন। এসব ইউনিয়নে ভোটার রয়েছেন 1,95,226 জন। ভোট কেন্দ্র 8,492টি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আমার ভোট আমি দিচ্ছি, সুস্থভাবে দিতে পারছি। নির্বাচন সুন্দর মতো হয়েছে। আমার ভোট আমি যাকে পাচ্ছি তাকেই দিছি। সীতাকুণ্ডের জোরামতলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাইছড়ি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারা মহাসড়কে গিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশের হস্তক্ষেপে পুনরায় যান চলাচল শুরু হয়। বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজশাহীর তানোর উপজেলা থেকে যুক্ত হচ্ছেন কাজী শাহেদ। শাহেদ, ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটের পরিবেশ যদি একটু ক্যামেরার চোখে আগে দেখাতে চাই, যে এবারের যে নির্বাচনটি হচ্ছে রাজশাহীর 2টি উপজেলায়, তানোর এবং গোদাগাড়ী উপজেলায় ভোট 16টি ইউনিয়ন থাকলেও গতকাল একটি ইউনিয়নের, সরঞ্জা ইউনিয়নের ভোট স্থগিত করা হয়েছে একজন প্রার্থী শেষ মুহূর্তে তার প্রার্থিতা পাওয়ায়। ফলে রাজশাহীর 2টি উপজেলায় 15টি ইউনিয়নে আজকে ভোট গ্রহণ করা হচ্ছে, তার মধ্যে তানোরের 6টি এবং গোদাগাড়ীর 9টি ইউনিয়নে। এবং ভোটারদের যে উপস্থিতি সেটি আমরা দেখেছি যে 8টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু তার আগে থেকে ভোটাররা এই যে ভোট কেন্দ্র যেটি করা হয়েছে রাতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে ভোটাররা এসে উপস্থিত হয়েছেন এবং নারী পুরুষের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু বলছে যে স্বতঃস্ফূর্ত ভোট এখানে হচ্ছে এবং ভোটার উপস্থিতি খুবই সন্তোষজনক। যেটি বলেছেন এখানকার যারা প্রার্থী ছিলেন, কিছুক্ষণ আগে এই কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন আওয়ামী লীগের যিনি মনোনীত প্রার্থী আছেন তিনি, এখানে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান যিনি আছেন তিনিও এসেছিলেন। তারা দুজনেই সন্তোষ প্রকাশ করেছেন এখানকার ভোট কেন্দ্রের পরিবেশ নিয়ে এবং ভোটার উপস্থিতি নিয়ে। ভোট কেন্দ্রের যে পরিবেশটি এখন পর্যন্ত বজায় আছে সেটি ধরে রাখতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা একটু প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে চাই। আপনাদের কাছ থেকে একটু জানতে চাই এখানে ভোটার সংখ্যা কেমন, আর ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এই জন্য আপনারা কি উদ্যোগ নিয়েছেন? নারী পুরুষ মিলে টোটাল ভোটার হচ্ছে 1581। এখানে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, এখন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সকলে ভোট দিচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা সেটা খুব সুন্দর একটা পরিবেশে ভোট হচ্ছে। আমরা তো দেখছি যে অনেকক্ষণ থেকেই অনেকেই দাঁড়িয়ে আছেন, ভোট কি ধীর গতিতে চলছে কিনা? না, ধীর গতিতে চলেনি, এখনো পর্যন্ত প্রায় 12% 13% 1 ঘন্টার মধ্যে ভোট হয়েছে। তাতে আমি মনে করি যে গতি সম্পূর্ণ ভোট হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রিজাইডিং অফিসারের সাথে, তিনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত যেভাবে ভোট হচ্ছে ভোটের গতি ঠিক আছে। আমরা একটু যদি ভোটারদের সঙ্গে কথা বলতে চাই যে তারা যে পরিবেশ দেখছেন সেটি কেমন দেখছেন, ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভালো তো দেখছি। এর আগে কেমন ছিল, এখন কেমন দেখছেন? আগেও ভালো ছিল, এখনো ভালো দেখছি। কেউ কোনো বাধা দেয়নি? না না, কোনো বাধা দেয়নি। না। ধন্যবাদ। আমরা আরো একটু কথা বলতে চাই। আপনি কি নতুন ভোটার? জি। কেমন লাগছে প্রথম ভোট দিতে এসে? ভালো লাগছে। যারা আসছেন এখানে, আমরা যদি নারী পুরুষদের সঙ্গে কথা বলেছি, এখানে যেটা হচ্ছে যে ভোটার উপস্থিতি খুবই সন্তোষজনক। আমরা একটু এদিকে কথা বলতে চাই। ভোটার উপর এই যে কেন্দ্রে আসছেন, কোনো বাধা টাধা দিচ্ছে কিনা কেউ? না, কেউ বাধা যায়নি, ভালো আছে। এমনি কেমন লাগছে পরিবেশ? ভালো লাগছে, ভালো লাগছে।
ভোটের যে সংখ্যাগুলি থাকে এই সংখ্যাগুলি কিন্তু আমরা এবার দেখেছি যে ভোটাররা যেটি বলছেন যে তারা খুবই সন্তোষজনকভাবে ভোট কেন্দ্রে এসেছেন, কোনো বাধার সম্মুখীন হননি এবং এখানে যে ভোটার উপস্থিতি সেটাও খুবই সন্তোষজনক। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চট্টগ্রামের ভোটের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। আপনি যেমনটা রাজশাহীর খবর জানিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামেও যে 18টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে, অনেকটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ যে ভোটারগুলো আছে তাদেরই কিন্তু আসলে যে ভোট থেকে তাদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সঠিক সময় যে 8টা বাজে যেখানে যে ব্যালটের মাধ্যমে নির্বাচন হচ্ছে, আমি যেখানে আছি হ্যাকো প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, এই জায়গায় সঠিক সময়ে তারা ভোট গ্রহণ শুরু করতে পারেনি। তার কারণে কিন্তু আসলে যে দেখা যাচ্ছে অনেকটা ভিড় দেখা যাচ্ছে। এখানে যারা ভোটার আছেন তারা বলছেন কিন্তু তারা সুষ্ঠুভাবে তারা ভোট দিতে পেরেছেন, কিন্তু ধীর গতিতে কিন্তু ভোট গ্রহণ হওয়ার কারণে কিন্তু অনেকটা সমস্যায় পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো এখানে যারা ভোটাররা আছেন। একটু আগেই আপনি ভোট দিয়ে এসেছেন, আপনার ভোট আপনি কেন্দ্রে গিয়ে দিতে পেরেছেন? সুস্থ আমি দিয়েছি, আমি সুস্থ ভোট নির্বাচনের পরিবেশটা কেমন? ভালো, খুব ভালো হচ্ছেন। দিতে পেরেছেন? ভোট সুষ্ঠুভাবে দিয়েছি, নির্বাচনী পরিবেশও খুব ভালো এবং সুষ্ঠুভাবে আপনাদেরও সহযোগিতা কামনা করি। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা ভোটার একটু আগে তারা কিন্তু ভোট দিয়ে এসেছেন, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন নিজের ভোট নিজে কিন্তু আসলে কেন্দ্রে গিয়ে দিতে পেরেছেন, তার কারণে তারা কিন্তু খুশির বার্তা আমাদেরকে জানিয়েছেন। তেমনিভাবে অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো ঘুরে যেমনটা আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক থাকার কারণেই কিন্তু আসলে সকাল থেকেই সুষ্ঠুভাবে নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশটা এখনো পর্যন্ত আছে। কোনো কেন্দ্রে কিন্তু আসলে যে চাপ থাকার কথা রয়েছে, যে কিন্তু এজেন্ট বের করে দেওয়ার বা এরকম কিছু তথ্য আমাদের হাতে এসেছে, আসলেও কিন্তু আসলে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা যে ভোট কেন্দ্রে গিয়ে আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা নারীদের ভোটারদের উপস্থিতি কিন্তু অনেকটা বেশি আমরা দেখছি। এখানে যারা আছেন তাদের সাথে আমরা এক কথা বলেছি, তারা বলছেন আইনশৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক অবস্থানে আছেন। শুধু এই কেন্দ্র নয়, ফটিকছড়িতে 12টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে, প্রায় 3 লাখের অধিক ভোটার কিন্তু আসলে যে ভোট দেওয়ার জন্য কিন্তু আসলে প্রস্তুত নিয়ে বসে আছেন। 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে, 4টার পরেই কিন্তু আসলে বোঝা যাবে তাদের যে প্রিয় প্রার্থী রয়েছে সেই প্রার্থীকে তারা জয় করতে পেরেছে কিনা। আপনার ভোট আপনি দিতে পেরেছেন? আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনার ভোট আপনি কেন্দ্রে গিয়ে দিতে পেরেছেন কিনা, কোনো চাপ সৃষ্টি করছে কিনা? না, কোনো ডিস্টার্ব না, নির্ভাবে সুন্দর মতো ভোট দিয়ে আছি। আর কি হতো? আপনি পেরেছেন, আপনার ভোট দিয়েছেন? দিছি কোনো ঝামেলা হচ্ছে, কেউ চাপ সৃষ্টি করছে? না, কিচ্ছু করে নাই, সুষ্ঠুভাবে দিছি আমি। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি এখানে যারা ভোটার আছে তারা খুব একটা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার প্রিয় সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন নড়াইলে ডিপনের কাছে। ধন্যবাদ প্রিয় সহকর্মী আপনাকে। আমি রয়েছি নড়াইল কমরাপুল যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রটি আপনি জানেন যে এই সদরের 12টি যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নে ভোট হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে যে ভোটাররা রয়েছে উপস্থিতি আমরা দেখতেছি যে সন্তোষজনক, দীর্ঘ লাইন পড়েছে। বিশেষ করে নারী যে ভোটার রয়েছে সেই ভোটারের লাইন দীর্ঘ রয়েছে। আমরা যে কয়েকজন ভোটার রয়েছে তাদের সাথে একটু কথা বলি। আপনার কাছে একটু জানতে চাই, আপনার তো ভোট দিতে আসছেন, কোনো সমস্যা হচ্ছে কি? সমস্যা আসছে না, পরিবেশটা কেমন? আল্লাহর রহমতে ভালো, ভালো আল্লাহর রহমতে। শুনছিলেন যে সুস্থ এবং খুব ভালো পরিবেশে এখানে ভোট গ্রহণ চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বিভিন্ন স্তরের নিরাপত্তার যে সদস্যরা রয়েছেন তারা এখানে পর্যাপ্ত সদস্যরা রয়েছেন। আমরা এখানে দেখছি যে নৌকা প্রার্থী রয়েছে তিনি এখানে আসছেন, পরিদর্শন করছেন। এছাড়া আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিদ্রোহী যে প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে এখানে আনার
আনারস প্রতীকের প্রার্থী রয়েছেন, তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট চলছে এমনটি আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন রয়েছে। এ পর্যন্ত ভোট যে গ্রহণ যে চলছে, দীর্ঘ লাইন আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে বাইরের পরিবেশটা একদম ভিতরে রয়েছে, সেই পরিবেশটা আমরা দেখছি যে ভাবে চলছে। তো সব মিলে যে দীর্ঘ লাইনে ভোটার কেবল শুরু হয়েছে, ভোট আর বেলা বাড়াবার সাথে সাথে হয়তো আরও দীর্ঘ লাইন পড়বে। তো সব মিলে ছিল এই নড়াইল থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে বগুড়ায়, বাবু, সেখানকার খবর জানবো। বাবু, রিপন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নড়াইল থেকে বগুড়ার 20টি ইউনিয়নে আজকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর এবং শিবগঞ্জ উপজেলার এই ইউনিয়নগুলোর মধ্যে একটিতে ইভিএম এবং বাকি 19টিতে ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। এই কিছুক্ষণ আগেই এই কেন্দ্র পরিদর্শন করে গেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল এবং পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। আমরা রয়েছি শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই বিহার ইউনিয়নে চেয়ারম্যান পদে 4 জন, সংরক্ষিত ওয়ার্ডে 10 জন, সাধারণ ওয়ার্ডের মেম্বার পদে 32 জন মিলে 46 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন 17,191 জন। এর মধ্যে পুরুষ ভোটার 8,663, নারী ভোটার 8,528 জন। 9টি কেন্দ্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যে কেন্দ্রে রয়েছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, এখানে ভোটার রয়েছে 1914 জন এবং এখানে 934 জন পুরুষ ভোটার, নারী ভোটার রয়েছে 979 জন এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছে। সকাল থেকেই কিন্তু আমরা সবগুলো ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখতে পেয়েছি এবং সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে ভোট কেন্দ্রগুলোতে। গত কয়েকদিন আগেও এই ইউনিয়নে কিন্তু সংঘর্ষ, হামলা, মামলা, পাল্টা মামলার ঘটনা ঘটেছে। তো সেইগুলো কিন্তু শঙ্কা মাথায় নিয়েই এই ইউনিয়নের মানুষজন ভোট দিতে এসেছে প্রশাসনের আশ্বাসে। প্রশাসন তাদের আশ্বাস দিয়েছে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, বগুড়ার যে আজকে 20টি ইউনিয়ন নির্বাচন হচ্ছে, এর মধ্যে শেরপুর উপজেলার যে 9টি ইউনিয়ন রয়েছে সেখানে চেয়ারম্যান পদে 39 জন, সংরক্ষিত ওয়ার্ডে 104 জন এবং সাধারণ ওয়ার্ডে 291 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। তো সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকাল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হবে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন কঠোর নজরদারি রেখেছেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি সাভারে আমাদের আরেক সহকর্মী নাজমুল হুদার কাছে। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন বগুড়া থেকে, এই মুহূর্তে রয়েছে আমি ঢাকার ধামরাই চন্ডাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে কিন্তু যে ঠিক সকাল 8টা থেকে কিন্তু ভোট হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে এখানকার ভোটার উপস্থিতি কিন্তু প্রায় 80 থেকে 85% ভোটার এখানে রয়েছে এবং সেখানে কিন্তু ভোটাররা ভোট দিচ্ছে এবং এই যে কোল্লা ইউনিয়নে রয়েছে সেখানে কিন্তু আপনার মোট 30,443টি ভোট রয়েছে। এর মধ্যে নারী ভোটার রয়েছে 15,224 জন এবং পুরুষ ভোটার 15,219 জন। এই মোট ভোটার কিন্তু ভোট দিচ্ছে এবং আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে এবং দেখছেন যে ভোটাররা ঠিক ভোট দিচ্ছে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু আসলে ভোট দিচ্ছে এবং তাদের যে এজেন্ট বা যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেক প্রতীকেরই আসলে এজেন্ট রয়েছে। তারা কিন্তু দেখছেন যে সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে ভোট দিচ্ছে। আমি একটু কথা বলতে চাই এখানকার যে আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনি তো এখানে ভোট দায়িত্বে রয়েছেন, শান্তিপূর্ণভাবে আসলে ভোট হচ্ছে কিনা এটা একটু জানতে চাই। এটা আপনারা সরাসরি দেখতেছেন কিভাবে ভোট হচ্ছে। আমি তো দেখতেছি শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, কোনো সমস্যা নেই। আর আমরাও ব্যালট পেপার দেখা যায় রাত্রে এনেছি, এই সকালবেলা এনেছি, কোনো সমস্যা হয় না, রাত্রে কোনো সময়, এখনো কোনো সমস্যা। ধন্যবাদ। প্রিজাইডিং অফিসার তিনি কিন্তু আসলে বলছিলেন যে সেখানে আসলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে কিন্তু আসলে ভোট হচ্ছে এবং সেই ভোট কিন্তু শান্তিপূর্ণভাবে হচ্ছে। এখানে কিন্তু ভোট মানে এই যে ধামরাই উপজেলার মোট ভোটার ভোট রয়েছে হচ্ছে টোটাল ভোট রয়েছে 2,00,000
69,921 জন ভোট দিচ্ছে এবং 15টি ইউনিয়নের কিন্তু ভোট এবং সেখানে কিন্তু জানেন যে 19 জন ম্যাজিস্ট্রেট রয়েছে এবং 4 জন কিন্তু 4 জন স্ট্রাইকিং ফোর্স মাধ্যমে কিন্তু আসলে সেখানে তারা ভোট হচ্ছে এবং সুষ্ঠু ভোট নিরপেক্ষ ভোট হওয়ার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু কঠোরভাবে কিন্তু আসলে বলা হচ্ছে এবং এই অঞ্চলের এবার কিন্তু আপনারা দেখছেন যে র্যাব পুলিশ এবং 6 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। এছাড়াও কিন্তু যে ম্যাজিস্ট্রেট কিন্তু তারা প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ঘুরছে। এই ছিল আমার কাছে ধামরাই থেকে কুল্লা ইউনিয়নের নির্বাচনের সর্বশেষ খবর। আমার সহকর্মী রয়েছে কুমিল্লাতে, তার কাছে যাচ্ছি জীবনের কাছে। জীবন, নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লায় মেঘনা এবং তিতাস দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকে শুরু হয়েছে এখানে ভোট গ্রহণ এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে এই মেঘনা ও তিতাসে কিন্তু প্রতিটি কেন্দ্রে আমরা বেশিরভাগ লক্ষ্য করেছি নারী ভোটারদের উপস্থিতিটা চোখে পড়ার মতন এবং পাশাপাশি কিন্তু পুরুষ ভোটারদেরকেও আমরা ভোট কেন্দ্রে ভিড় দেখেছি। এবং আপনাকে জানাতে চাচ্ছি যে কুমিল্লায় মেঘনা উপজেলা এবং তিতাস উপজেলায় দুটি উপজেলায় সর্বমোট চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 73 জন এবং এই দুটি উপজেলার 17টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা দেখেছি যে আসলে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি। ভোটাররা বলছেন যে তারা আসলে তাদের নির্ধারিত ভোট দেওয়ার জন্য, তারা যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা কেন্দ্রে এসেছেন। তবে আমি এখানকার যারা দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে আসলে এখনও কোনো রকম বিশৃঙ্খলার কোনো ঘটনার খবর আমরা পাইনি এবং আমরা লক্ষ্য করেছি যে এখানকার যারা ভোটার রয়েছেন তারা আসলে ভোট দিচ্ছেন। আমরা একটু দুই একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এখানে আসছেন, কখন আসছেন এবং ভোট কেমন হচ্ছে? ভালো ভালো, ভোট সুস্থ সবল দিতেছি। আপনার কাছে জানতে চাচ্ছি, অনেকক্ষণ ধরে তো লাইনে আছেন, কেমন দেখছেন নির্বাচন? ভালোই ভালোই। আচ্ছা, শুনছিলেন যে এখানে যারা ভোটার রয়েছেন তারা বলছিলেন যে আসলে অনেক সুস্থ সুন্দর নির্বাচন হচ্ছে বলে তারা আমাকে জানিয়েছেন। তো আসলে সব কিছু মিলিয়ে কুমিল্লার যে দুটি উপজেলা নির্বাচন সেটি শান্তিপূর্ণভাবে এখনও ভোট গ্রহণ হচ্ছে। আমি এখন চলে যাচ্ছি, আমার আরেকজন সহকর্মী অপেক্ষা করছেন রংপুরে মানিকের কাছে, সেখানকার পরিস্থিতি জানাবেন মানিক। ধন্যবাদ জীবন। আসলে আমরা সকাল থেকেই রয়েছি ভোট কেন্দ্রে। আমরা দেখেছি যে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই হচ্ছে। দীর্ঘ লাইনে নারী পুরুষরা ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে অর্থাৎ উৎসব মুখর পরিবেশেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ ভোটাররা কিন্তু আসছেন এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে চাষি, একটু আপনার সাথে কথা বলি। ভোট দিলেন আপনি? কেমন দিলেন ভোট? ভালো ভালো ভোট। ভোটের পরিবেশ কেমন মনে হচ্ছে? ভালো চলবে না, তো কালি নাই যাওয়ার তোমার যে ছিল, কালি নাই। কালি নাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ভোটারের সাথে, তিনি বলছেন যে ভোট দিতে এসেছেন, তবে যে অর্থাৎ ব্যালট পেপারে সিল মারার যে কালি সেটি কিন্তু নেই বলে অভিযোগ করেছেন। একইভাবে আমরা বিভিন্ন কেন্দ্রে কিন্তু এই অভিযোগটা পেয়েছি। তবে এই কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার রয়েছে মতিয়ার রহমান, একটু আপনার সাথে কথা বলতে চাই। সকাল থেকে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, তো অভিযোগ রয়েছে কালি সংকট দেখা দিয়েছে। তো আপনি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন, তো এই বিষয়ে কি বলবেন? কালির জন্য আমি লোক পাঠাইছি, কালি এখনই চলে আসবে। আশা করি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কালির জন্য লোক পাঠাইছি। ভোট কি শান্তিপূর্ণভাবে হচ্ছে? হ্যাঁ, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, আশা করি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন প্রিজাইডিং অফিসারের কাছে, তিনি বলছেন যে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি যে এই রংপুর অঞ্চলে যেসব জায়গায় ভোট হচ্ছে সব জায়গায় কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোথাও এখন পর্যন্ত বিশৃঙ্খল কোনো ঘটনার খবর আমরা পাইনি। তো এই ছিল আমার কাছে নির্বাচনী আজকে নির্বাচনের সর্বশেষ খবর। ফিরে যাব, আমার সহকর্মী অবস্থান করছে কুষ্টিয়াতে জাহিদুজ্জামান, তার কাছে জানতে চাইব কুষ্টিয়ার খবর। জাহিদ।
ধন্যবাদ মানিক। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আমি যে কেন্দ্রটিতে আছি এটি হচ্ছে জগৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং এখানে 3025-এর মতো ভোটার আছে। এরই মধ্যে আমি প্রিজাইডিং অফিসার রুহুল আমিনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এরই মধ্যে 200-র উপরে ভোট পোল হয়েছে এবং আমি যদি আপনাকে দেখাই সকাল থেকেই কিন্তু এই ভোট কেন্দ্রে এভাবে লম্বা লাইন হয়ে ভোট দিচ্ছেন মানুষ এবং আমি ভোটারদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে ভোট দিতে তাদের আসলে আসতে এবং ভোট দিতে তাদের কোনো এখন পর্যন্ত সমস্যা হচ্ছে না। আমি আপনাকে জানিয়ে রাখি যে কুষ্টিয়ার 2টি উপজেলায় মিরপুর ভেড়ামারায় সব মিলিয়ে 17টি ইউনিয়নে ভোট চলছে ইউনিয়ন পরিষদের এবং এই 17টি ইউনিয়নে 71 জন চেয়ারম্যান প্রার্থী আছে। প্রার্থীর সংখ্যা বেশি এর জন্য যে এখানে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী হয়েছে এবং আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করেন কিন্তু মনোনয়ন পাননি তারাও প্রার্থী হয়েছেন এবং একই সঙ্গে এই এলাকা জাসদের বেশ জনপ্রিয় সেই জাসদও কিন্তু মশাল প্রতীকে এখানে প্রত্যেকটি ইউনিয়নে প্রার্থী হয়েছে। যে তিনমুখী যে ভোটের প্রার্থী তাদের কারণে আমরা দেখেছি এই প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু জমজমাট ভোট হচ্ছে এবং এখানে প্রশাসনও কিন্তু ভোটের ব্যাপারে সংঘর্ষের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন এবং প্রত্যেকটি কেন্দ্রই তারা হচ্ছে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন বলেছেন যে সব রকম প্রচেষ্টা তারা রাখবেন যে সুষ্ঠু নির্বাচন করার জন্য। এখন পর্যন্ত আমরা কোনো বিশৃঙ্খলার খবর পাইনি। আমরা চলে যাব গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী জিন্না, তার কাছে জানবো গাজীপুরের খবর। ধন্যবাদ জাহিদ। আপনি যেমনটি বলছিলেন আসলে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন কিন্তু গাজীপুরের 11টি ইউনিয়নে আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আমি যদি আপনাকে দেখাই এই যে সকাল থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি মোটামুটি, যদিও মানে ভোটারদের উপস্থিতি একটু কম, তবে এখনো পরিস্থিতি কিন্তু খুবই শান্তি শৃঙ্খলভাবেই কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই গাজীপুরের এই কাপাসিয়ায় কিন্তু 11টি ইউনিয়নে ইউপি নির্বাচন শুরু হয়েছে। আজকে সেই সকাল 8টা থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি যদি একটু ভোটারদের সাথে কথা বলি আসলে পরিবেশ সম্বন্ধে জানতে পারবো। আপনি ভোট দিতে আসছেন, পরিবেশ কেমন? ভালোই তো, এরকম হলে তো আর আঙ্গুর সুন্দরই হয়, ঠিকই হয়। ধন্যবাদ। আরেকজনের সাথে আমি কথা বলতে চাই যে আসলে এই ভোট দিতে আসা এবং সাধারণ ভোটাররা কি বলছেন পরিবেশ নিয়ে? ভোটের পরিবেশ খুব সুষ্ঠু শৃঙ্খলা মতোই ভোট চলছে। হ্যাঁ, প্রশাসন খুব তৎপর। হ্যাঁ, আমরা আশাবাদী সারাদিনই ভোট সুষ্ঠু চলবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি ভোটাররা আমাদেরকে জানিয়েছেন আসলে গাজীপুরের পরিবেশ কিন্তু অনেকটা শান্তভাবেই সেই সকাল থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমাদের আরেক সহকর্মী দাঁড়িয়ে আছেন সেই সাতক্ষীরায় মণি। আমি আমাদের ওই সহকর্মী মণির কাছে চলে যাব। মণি, যেমনটি বলছিলেন সাতক্ষীরায় কিন্তু সকাল 8টা থেকে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। সাতক্ষীরার এবার 13টি চেয়ারম্যান হচ্ছেন 64 জন প্রার্থী। আমি এখন রয়েছি সাতক্ষীরার শিবপুর ইউনিয়নের বারোপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে লাইনে কিন্তু মানুষ ভোট দিচ্ছে। আমি এখন কথা বলবো এখানকার তিনি জানাবেন আসলে ভোট কেমন হচ্ছে। আসলে আমাদের শিবপুর ইউনিয়নের আমি সকালে 8টি কেন্দ্রই ঘুরেছি এবং এটা হলো 12টি কেন্দ্র। 8টি কেন্দ্রতে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট প্রদান দেখছি এবং মানুষের মধ্যে একটা আগ্রহ, ভোট দেওয়ার ব্যাপারে যে আগ্রহ এটা সৃষ্টি হয়েছে এবং এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রাতিষ্ঠানিক রূপ দেবে আশা করি আর কি। আর সাথে সাথে এখানে আমাদের যে জয় পরাজয়ের ব্যাপারে আপনি কি ভাবছেন? জয় পরাজয়ের ব্যাপারে আমি ভাবছি যদি নির্বাচন এই প্রক্রিয়ার মাধ্যমে নিরপেক্ষ এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে হয় তাহলে আমি শতভাগ আশাবাদী যে আমি বিজয়ী হব এই শিবপুর ইউনিয়নে এবং চেয়ারম্যান নির্বাচিত হব। হ্যাঁ, এখন আমরা কথা বলবো একজন ভোটারের সঙ্গে। আপনি তো সকাল থেকে ভোট দিতে
আপনার রাস্তাঘাটে কোনো বাধা বিপত্তি না 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 কোনো ছিল কিনা? না না কোনো অসুবিধা ছিল না, সুষ্ঠুভাবে ভোট দিতে আসি। হ্যাঁ, আসলে এই শিবপুর ইউনিয়নে দুইজন সংখ্যা 16,000। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ নির্বাচনের খবর। ফিরছি স্টুডিওতে। মনি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব সহকর্মীরা যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের সবশেষ খবর। বাংলাদেশে বিনিয়োগ করতে ফ্রান্সের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্স সফররত প্রধানমন্ত্রী বুধবার দেশটির ব্যবসায়ীদের সংগঠন MEDEF এর উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, 2025 সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার দ্বিগুণ করতে চায় বাংলাদেশ। এই লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। ফরাসি ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে দুই দেশই লাভবান হবে। বাংলাদেশ থেকে রপ্তানির হিসেবে ফ্রান্সের অবস্থান পঞ্চম উল্লেখ করে সরকার প্রধান বলেন, বাংলাদেশ দ্রুত গতিতে অর্থনীতির উন্নয়নের মাধ্যমে বিশ্বে অবস্থান জানান দিচ্ছে। লক্ষ্য অনুযায়ী উন্নত দেশ হতে সবকিছু করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Bangladesh needs investment and trade to fast track its growth. Together, we can create a win-win situation for our two economies. Bilateral trade between Bangladesh and France is growing steadily. France is now Bangladesh's fifth largest export destination. We must aim to double the volume of bilateral trade by 2025. Our export to France also needs to diversify further. I invite French investors to witness firsthand the investment opportunities in Bangladesh. During yesterday's talks with President Macron and also with Prime Minister, we have agreed to take our bilateral relations to new heights. This should be reflected in our economic partnership as well. I look forward to your active cooperation in making that happen. Bangladesh stands ready to welcome you to make your business venture grow for our mutual benefit. ফেরি সংকটের কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের উভয় ঘাটে নদী পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে দৌলতদিয়া খুলনা মহাসড়কের প্রায় 3 কিলোমিটার পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে থাকায় সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। সংশ্লিষ্টরা জানান, এই নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে নাব্যতা সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে উভয় ঘাটে ড্রেজিং করা হচ্ছে। নদী পারাপারে ফেরিগুলোর অতিরিক্ত সময় লাগছে। এ কারণে উভয় ঘাটে যানজটের সৃষ্টি হচ্ছে। দর্শক, বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শামীম, ঘাটে কি পরিমাণ গাড়ি অপেক্ষায় রয়েছে, কি পরিস্থিতি দেখছেন সেখানকার? আপনি যেমনটি জানাচ্ছেন, ফেরি পার হতে না পেরে এই মুহূর্তে দৌলতদিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় প্রায় 3 শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে। আমি একটু দেখাতে চাচ্ছি যে দৌলতদিয়া ঘাটে ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে দৌলতদিয়া খুলনা মহাসড়কের প্রায় দীর্ঘ সারি, এখানে কিন্তু প্রায় 3 শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে। এ সকল অনেক চালকের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা 1 থেকে 2 দিন আগে কিন্তু ফেরি পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে এসেছে, কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট এবং নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে বিঘ্নিত হচ্ছে, যে কারণেই কিন্তু তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফেরি পারাপার হতে হচ্ছে।
আর দীর্ঘ সময় ফেরি পারের অপেক্ষায় থেকে চালক ও যাত্রীদের কিন্তু নানা প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যবসায়ীদের কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। দেখে আমরা বিআইডব্লিউটিসির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট এবং এই নৌরুটে কিন্তু নাব্যতার সংকট দেখা দেয়। উভয় ঘাটে ড্রেজিং করা হচ্ছে, আর যে কারণে ফেরিগুলো কিন্তু অতিরিক্ত সময় লাগছে। কত সময় কিন্তু 2 থেকে 3 গুণ বেশি সময় লাগছে, যে কারণে কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই নৌরুটে ফেরি চলাচলের সমস্যা হচ্ছে। আর যে কারণে এই উভয় ঘাটে পাটুরিয়া এবং দৌলতদিয়া ঘাটে প্রতিনিয়তই কিন্তু 3 থেকে 4 শতাধিক পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী পরিবহন দীর্ঘ সারি আমরা দেখতে পারি। তো এই মুহূর্তে সকালে যাত্রীবাহী পরিবহন না থাকলেও কিন্তু বেলা গড়ার সাথে সাথে যাত্রীবাহী পরিবহন আমরা দেখতে পাই। তো সবদিনে বলা যায় যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে স্বীকার করে কিন্তু তাদেরকে এই নৌরুটে যারা ব্যবহার করে তাদের কিন্তু নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে প্রতিনিয়তই চলাচল করতে হয়। আমরা একটা কথা বলতেই পারি যে এই নদীতে যারা আসে নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে তাদেরকে পারাপারে হয়। তবে বিআইডব্লিউটির আশ্বাস যে নৌরুটে ফেরির সংকট কেটে গেলে এবং নাগরিকতার সংকট মোকাবেলা করা গেলে কিন্তু এই নৌরুট এই ছিল দৌলতের আগে এখন চলে যাচ্ছি বাবলির কাছে। বাবলি, আপনাকে দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন শফিকুল ইসলাম শামীম। রাজধানীতে বর্ধিত ভাড়ার চেয়ে আদায় করা হচ্ছে দ্বিগুণ ভাড়া। এখনও ভাড়ার তালিকা নেই বাসে। ডিজেল, সিএনজি সব বাসেই নেওয়া হচ্ছে নতুন ভাড়া। এসব ক্ষেত্রে অসহায় সাধারণ মানুষ অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। এই অবস্থায় পরিবহন মালিক সমিতি বলছে, রাজধানীতে সব বাসের ভাড়া একই হবে, থাকবে না সিটিং গেটলক সার্ভিস। এছাড়া 3 দিনের মধ্যে সিএনজি, ডিজেল গাড়ি চিহ্নিত করতে স্টিকার লাগানো হবে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীতে বাস ভাড়া বৃদ্ধির তৃতীয় দিনেও ভাড়া আদায় নিয়ে অরাজকতা চলছেই। সিটিং সার্ভিসের নামে আদায় করা হচ্ছে ইচ্ছেমতো ভাড়া। এক এক বাসে ভাড়া এক এক রকম। অনেক ক্ষেত্রে নতুন বৃদ্ধি হওয়া ভাড়ার চেয়েও বেশি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। কি হিসেবে ভাড়া নিচ্ছেন তার সঠিক ব্যাখ্যাও দিতে পারছেন না সংশ্লিষ্টরা। 27% বাড়ছে না ভাড়ার উপরে, তো আপনারা 5 টাকা ভাড়ার কথা এখানে 10 টাকা ডবল হয়ে যাচ্ছে কিভাবে আপনারা বলেন? উনি কেন 12 টাকার ভাড়া 15 টাকা নিচ্ছে? এখানে পার মাথা প্রতি কেন 15 টাকা করে নিচ্ছে? 3 টাকা করে এখানেই তো জনগণের কাছ থেকে বেশি নিচ্ছে। দেখা যায় এখান থেকে উত্তরাও যদি যাতায়াত করি সেই ক্ষেত্রেও ডাবল ভাড়া। কয় যে নেমে যান গা, বাসের তে নেমে যান গা, অন্য বাসে যান। 4টা আসে নাই। কিসের ভিত্তিতে ভাড়া নিচ্ছ? ওই ভাই চেকার আছে সামনে, এদের সাথে কথা বলবেন। জানবেন না? না। ভাড়া তো আপনি নিচ্ছেন নাকি? হ্যাঁ। তাহলে আপনি জানেন না? ভাড়া আমাদের হলো আগে থেকে ডবিলে চলে গাড়ি। মিনি বাসের সর্বনিম্ন ভাড়া 8 টাকা হলেও সব বাসেই সর্বনিম্ন ভাড়া এখন 10 টাকা। ডিজেল চালিত বাসের ভাড়া বাড়লেও সিএনজি, ডিজেল সব বাসে নেওয়া হচ্ছে নতুন ভাড়া। এক্ষেত্রে অনেকটা অসহায় জিম্মি রাজধানীর যাত্রীরা। রাজধানীতে মূলত ডিজেল চালিত গাড়ির ভাড়া বেড়েছে 27%, কিন্তু রাজধানীর কোনো গাড়ি দেখে বোঝার উপায় নেই কোনটি আসলে ডিজেল চালিত, কোনটি সিএনজি চালিত। যে কারণে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা। দিতে হচ্ছে সব গাড়িতেই অতিরিক্ত ভাড়া। এটা সিএনজি গাড়ি না ডিজেল গাড়ি, এটা আমরা তো বোঝার কোনো উপায় নাই। সিটিং সার্ভিস তারা করে যাত্রী নেয়, তাহলে আমরা কেন 15 টাকা করে দেব? রাজধানীর বিভিন্ন জায়গায় গণপরিবহনের ভাড়া তদারকিতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। বেশ কয়েকটি বাসে অতিরিক্ত ভাড়া নেয় মামলা দেওয়ার পাশাপাশি করা হয় সতর্ক। এছাড়াও অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সরকারের পক্ষ থেকে যে রেট করা হয়েছে, এর বেশি বর্ধিত ভাড়া নিলেই আমরা সড়ক পরিবহন আইনের 80 ধারা অনুযায়ী আমরা তাদেরকে অর্থদণ্ড বা অন্যান্য আইনানুগ ব্যবস্থা নিব। ভাড়া নিয়ে এমন অরাজক পরিস্থিতিতে দুপুরে সংবাদ সম্মেলন করেছে সড়ক পরিবহন মালিক সমিতি। জানানো হয়, রাজধানীতে 6000 বাসের মধ্যে 196টি সিএনজি চালিত, বাকি সব ডিজেল চালিত বাস। আগামী 3 দিনের মধ্যে আমরা চেষ্টা করব সম্পূর্ণ গাড়িতে কোন গাড়িগুলো সিএনজি, কোন গাড়িগুলো ডিজেল চালিত স্টিকার লাগাই দিতে। এ সময় আরও জানানো হয়, রাজধানীতে আর চলবে না সিটিং গেটলক সার্ভিস। 3 দিনের মধ্যে মুছে ফেলতে হবে সিটিং গেটলক সার্ভিসের নাম। 3 দিন সময় দিব। এই 3 দিনের মধ্যে স্ব গাড়িতে সিটিং সার্ভিস এবং গেটলক সার্ভিস সম্পূর্ণ মুছে ফেলতে হবে। এর মধ্যে ডিজেল এবং সিএনজি চালিত গাড়ি চিহ্নিত করে বুধবার দুপুরে গাবতলীতে শুরু হয় আলাদা স্টিকার লাগানোর প্রক্রিয়া। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সংস্কারের অভাবে যশোরের রূপদিয়া থেকে মনিরামপুর সড়কের বেহাল দশা।
স্থানীয়দের অভিযোগ, এ সড়কের বেশিরভাগ স্থানে বিটুমিন ও কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। চলাচলের অনুপযোগী এই সড়কে যানবাহন চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন এই সড়ক সংস্কারে দ্রুত কাজ শুরু করা হবে। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যশোরের রূপদিয়া থেকে মনিরামপুর সড়ক। এ সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দে ভরা, কার্পেটিং ও ইট উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়কটি পরিণত হয়েছে এক মরণ ফাঁদে। চরম দুর্ভোগের শিকার স্থানীয়রা। এই রাস্তা যে এতটা খারাপ অবস্থা যে বর্ষা হলে বা রাত বিরাত লোকজন চলাচল, মোটরসাইকেল অনেকেই দুর্ঘটনার শিকার হয়। এই রাস্তাতে রুগী যাতায়াত করে, রুগী হয়তো পথের মাঝেও মারা পড়ে যায়। একটু বৃষ্টি হলে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। চালকদের অভিযোগ, এমন সড়ক দিয়ে যানবাহন চালাতে গেলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। সমস্যা, গাড়ি গুড়ি ভাঙিছে, লোকজন উঠতে চায় না ভ্যানে, রাস্তার জন্য রাস্তা খারাপ। আমাকে ভ্যানের টায়ার টিউব থাকতেছে না, নষ্ট হয়ে যাচ্ছে। অবশ্য আশার কথা জানালেন সংশ্লিষ্টরা, এই সড়ক সংস্কার কাজ দ্রুতই শুরু হবে। এটা টেন্ডার অলরেডি হয়ে গেছে, এখন আমাদের ইভালুয়েশন স্টেজে আছে। আমরা আশা করি আগামী 1 মাসের মধ্যে এই কাজটা শুরু করতে পারবো। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ লাঘবে এ সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংস্কারের জন্য এবছরের 9 ডিসেম্বর থেকে আগামী বছরের 10 মার্চ পর্যন্ত 3 মাস বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাতের ফ্লাইট। এ সময় রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন AHM তৌহিদুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের সুবিধার জন্য নতুন হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে, যার নির্মাণ কাজ চলবে রাতে। সংস্কারের সময়ে বন্ধ থাকবে রানওয়ে। চট্টগ্রামের খালগুলো এখন ময়লার ভাগাড়। বৃষ্টি নয়, জোয়ারের পানিতে তলিয়ে যায় চকবাজার সহ অধিকাংশ এলাকা। সিডিএ এর জলাবদ্ধতা নিরসনের মেগা প্রকল্পে সুফল না পাওয়ায় হতাশ ভুক্তভোগীরা। সিডিএ বলছে 60% কাজ শেষ, সুফল মিলবে পুরো কাজ শেষ হলে। আর নগর বিশ্লেষকরা বলছেন সিডিএ ও সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয় না থাকলে মিলবে না এই প্রকল্পের সুফল। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের দুঃখ চাকঠাই খাল, উভয় পাড়ের মানুষ এই খালকে আবর্জনার ভাগাড় হিসেবে ব্যবহার করে। তাই বৃষ্টি হলে প্রতিদিন দুবার জোয়ারের পানিতে ডুবে যায় নগরের চকবাজার সহ বেশ কিছু এলাকা। প্রতিটা সন্ধ্যাবেলায় জোয়ার আসলে বা সকালবেলা জোয়ার আসলে এখানে হাঁটু সমান পানি হয়ে যায়। বৃষ্টি না হলে এখন গিয়ে দেখেন প্রত্যেকটা বাড়িতে নালার উপর পানি। আমরা বিশাল একটা জনগোষ্ঠী, আমরা চট্টলার ঐতিহ্যবাহী চাকতাই খাল, এটা আমাদের জন্য বর্তমানে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। শুধু এ খাল নয়, নগরের আরো 35টি খালের অবস্থাও খারাপ। সিডিএ বলছে জলাবদ্ধতা প্রকল্পের 60% কাজ শেষ, পুরো শেষ হলেই মিলবে সুফল। এটা 36টা খাল আছে, আমরা যে প্রজেক্টগুলো নিচ্ছি এখন প্রতিটা খালের আমরা পরিষ্কার সহ সেনাবাহিনী করতেছে এটা। এবং এই ড্রাই সিজন শুরু হয়েছে মাত্র, এখন কাজ শুরু করবে তারা আবার বাকি কাজগুলো। আর যেখানে জমি অধিগ্রহণ আছে ওই জমি অধিগ্রহণ করার পরে ওখানে কাজ করবে। চট্টগ্রাম নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসন করতে গেলে খাল খনন করার কথা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে খাল খননের কথা দূরের কথা, খাল পরিষ্কারও হচ্ছে না চট্টগ্রামের অধিকাংশ জায়গায়। কখন খাল পরিষ্কার করা হবে আর খনন কখন হবে তা নিয়ে দুশ্চিন্তায় নগরবাসী এবং নগর বিশ্লেষকরা। এই দুর্ভোগ লাঘবের জন্য প্রত্যেকটা সেবা সংস্থাকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে, সমন্বয়ের জায়গাটা তৈরি করতে হবে। এখন যেমন আমরা একটা দায় এড়ানোর এবং দায় চাপানোর একটা প্রবণতা দেখি প্রত্যেকের মধ্যে, এটার থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে। জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের আওতায় খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে সিডিএ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বসবাস ও চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে দিনাজপুর পৌরসভা। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। পৌরবাসীর অভিযোগ, দীর্ঘ 1 যুগ ধরে কোনো প্রকার উন্নয়ন হয়নি প্রথম শ্রেণীর এই পৌরসভায়। শহরের এমন অবস্থার জন্য প্যানেল মেয়র সহ ওয়ার্ড কাউন্সিলররা দায়ী করছেন মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
সংস্কারের অভাবে দিনাজপুর পৌরসভার বেশিরভাগ রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। শুধু তাই নয়, সড়কে অটোরিকশার দৌরাত্ম্যের কারণে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত কর পরিশোধ করেও নাগরিক সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। পৌর এলাকায় প্রায় 200 কিলোমিটার রাস্তার বেশিরভাগই বেহাল দশা হলেও তা সংস্কারে পৌর কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। রাস্তার এত বাজে অবস্থা যে ঠিকমতো চলাফেরা করা অনেক কষ্টকর। হচ্ছে করে একটি যুগ কেটে গেল, কিন্তু আমাদের রাস্তাঘাট যানজট আবর্জনা স্তূপ শেষ হয়নি। মেয়রের কাছে একটাই দাবি, এই রাস্তাটা যেন অতি দ্রুত একটু ভালো এবং মেরামত করে দেয়। শহরের এমন অবস্থার জন্য প্যানেল মেয়র সহ ওয়ার্ড কাউন্সিলররা দায়ী করছেন মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে। এরই মধ্যে মেয়রের অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে প্যানেল মেয়র সহ 10 জন কাউন্সিলর লিখিত অভিযোগ করেছেন জেলা প্রশাসকের কাছে। কোনো বাজেটের অনুমোদন না থাকা সত্ত্বেও তিনি তার নিজ ক্ষমতা বলে প্রায় 15 লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেছেন। অবশ্য মেয়র বলছেন, বিএনপির রাজনীতি করার কারণে এসব ষড়যন্ত্র করে তাকে জেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। রাস্তাঘাট ভালো নাই, রাস্তাঘাট সামনে হবে, অনেক কিছু হবে। এই মুহূর্তে এই 7 জন বললো কি 5 জন বললো কি তাতে আমার যায় আসে না। তবে যেহেতু বিএনপির রাজনীতি করি, আমি কোনো কারণ ছাড়াই কিন্তু জেলে নিতে পারে। কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরগুনায় মাচায় হলুদ জাতের তরমুজ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক আব্দুল আলিম। এই ফল উৎপাদন করে দ্বিগুণ লাভের আশাও করছেন তিনি। স্বাদে গুণে পুষ্টিতে অনন্য এই ফল চাষে আগ্রহীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনার সদর উপজেলার কালিরতবক গ্রামের কৃষক আব্দুল আলিম মাচায় হলুদ জাতের তরমুজ চাষ করে সফলতাও পেয়েছেন তিনি। আব্দুল আলিম জানান, চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত 80% জমিতে বীজ বপন করেন, আর অল্প সময়ের মধ্যে বীজ অঙ্কুরোদ্গমন হয়ে চারা বেরিয়ে আসে। আগামী সপ্তাহে বাজারে বিক্রি করতে পারবেন এ ফল। এটার 3 প্যাকেট আড়ি আমি সংরক্ষণ করছি এবং এখানে এই 3 প্যাকেট আড়ি বীজ আমি সংরক্ষণ করে এখানে এই 65 দিনের মাথায় আমার ফল প্রায় এটা পোক্ত হয়ে আসছে। এই ফল চাষে আব্দুল আলিমের সফলতা দেখে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। এই ফলটি যে এত মিষ্টি, এই বেশি জনের ভিতর এরকম আর কোন হয় এরকম ফল আমরা এরকম আর দেখি নাই। এই ফলটা আমরা আর কখনো দেখি নাই। এই ফলটা খুবই সুস্বাদু, ভালো। আমি নিজে চাষাবাদ করার জন্য আমি এই জন্য দেখতে আইছি। হলুদ তরমুজ চাষে আগ্রহীদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই রক বেলুনের খুবই সুন্দর একটি তার ন্যায্য বাজার মূল্য পায় বলে আমরা আশা করছি। তবে এই এলাকা আরও বৃদ্ধি করার জন্য কৃষি সমন্বয় বিভাগ থেকে আমরা সামগ্রিক পরামর্শ এবং সহযোগিতা অব্যাহত রেখেছি। বরগুনায় প্রথমবারের মতো ভিনদেশি এই ফল উৎপাদন হয়। দেখতে ও কিনতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। সব ঠিক থাকলে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। রয়টার্স জানায়, চলতি বছরের শুরুর দিকে লোফভেন বলেছিলেন দলের পরবর্তী নেতৃত্বকে যথেষ্ট সময় দিতে 2022 সালের সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের আগে পদত্যাগ করবেন তিনি। গেল সপ্তাহেই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে লোফভেনের স্থলাভিষিক্ত হন অ্যান্ডারসন। লোফভেন পদত্যাগ করায় দেশটির স্পিকার অ্যান্ড্রিয়াস নোরলেন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য প্রয়োজন সোশ্যাল ডেমোক্র্যাটদের জোটের অংশীদার গ্রিন পার্টি এবং বাম ও সেন্টার পার্টির সমর্থন। গেল বুধবার অ্যান্ডারসনকে সমর্থনের কথা জানানো হয়েছে সেন্টার পার্টির পক্ষ থেকে। COP26 চুক্তির প্রথম খসড়া প্রকাশ করেছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা। সেখানে এরই মধ্যে বৈশ্বিক উষ্ণতা 1.1 সেলসিয়াস বৃদ্ধিতে উদ্বেগ জানানো হয়েছে। এদিকে বৈশ্বিক জলবায়ু সমন্বয় ফান্ডের জন্য বিশ্ব নেতাদের প্রতিশ্রুত অর্থ যোগানের উপর এখন জোর দেওয়া হচ্ছে। তহবিল যোগানে এরই মধ্যে এগিয়ে এসেছে অনেক দেশ ও সংস্থা। এ প্রেক্ষিতে গ্লাসগো আলোচনায় ইতিবাচক পরিবর্তন দেখছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। আসমাতুলির ডেস্ক রিপোর্ট।
জলবায়ু সংকটের প্রভাবে ধুঁকছে পুরো বিশ্ব, বাড়ছে উষ্ণায়ন, উত্তপ্ত হচ্ছে সাগর মহাসাগর, উপকূলে ঢুকছে নোনা পানি, ঋতুচক্রেও দেখা যাচ্ছে বিরূপ পরিবর্তন। এই পরিস্থিতি মোকাবেলায় জলবায়ু সম্মেলনে অভিযোজন ফান্ড গঠন করা হয়। এবারে COP26 সম্মেলনে সেই তহবিলে অর্থ যোগানের তাগিদ জোরদার করা হয়েছে। তবে সেই অর্থায়নে বিশ্বের ধনী দেশগুলো তাদের প্রতিশ্রুতি থেকে পিছু হটে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়, যদিও ধীরে ধীরে সেই শঙ্কা কাটতে শুরু করেছে। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোয় নতুন অভিযোজন তহবিল ঘোষণা করা হয়। সেখানে $232 মিলিয়ন অভিযোজন তহবিলের প্রতিশ্রুতি এসেছে। এরই মধ্যে 13 দেশ ও অঞ্চল তহবিলের জন্য নতুন অঙ্গীকার করেছে। তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও কাতার। সেখানে 100 মিলিয়ন ইউরো দেওয়ার অঙ্গীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন। গ্লাসগো সম্মেলনের সাফল্যের জন্য গঠনমূলক পদ্ধতি অবলম্বনে সব পক্ষের সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে চীন। এসব নানান ইতিবাচক ঘটনায় জলবায়ু সংক্রান্ত আলোচনায় নাটকীয় পরিবর্তন দেখছেন ধনকুবের বিল গেটস। 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বিশ্ব নেতাদের সম্মতি আদায় একটি বড় পদক্ষেপ বলে মনে করেন তিনি। এদিকে বুধবার সম্মেলনে কার্বন নিঃসরণ হ্রাসে করণীয় নির্ধারণে একটি খসড়া চুক্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, এরই মধ্যে মানুষের নানা কর্মকাণ্ডে 1.1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেড়েছে, যা মোকাবেলায় প্রস্তাবিত পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। আসমাতুলি, নিউজ 24। নিউজ 24 বিরতিহীন সংবাদ এখন পর্যন্ত এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।